আসসালামু আলাইকুম গাইস। তো চলে আসলাম রাফি গল্প সিজন 3 পর্ব 6 নিয়ে। তো চলো বেশি কথা না বলে গল্পটি শুরু করে ফেলি। ফারিয়া বলল, বাসায় একা থাকতে থাকতে বোর হয়ে গেছিলাম, তাই আপুদের বাসায় বেড়াতে আসছিলাম। কিন্তু এসে দেখি তোমার ভাইয়ের সাথে আপু প্রেম আলাপ নিয়ে ব্যস্ত। গতকাল আগে যখন জানতে পারলাম তুমি আপুর দেবর, তাই ভাবলাম তোমার সঙ্গে জমিয়ে আড্ডা দেওয়া যাবে, তাই তোমাকে এখানে ডাকলাম। রাফি বলল, ভালো করেছো। আমরা কথা বলছিলাম তখনই একজন মহিলা আমাদের সামনে আসলো। ফারিয়া তাকে দেখে বলল, বড় আম্মু, রাফি হলো নাফিসা বাবুর একমাত্র দেবর। তিনি আমাকে বলল, কেমন আছো বাবা? আমি বললাম, জি ভালো। ফারিয়ার নাফিসা ভাবির মাকে বলল, রাফি আমার ফ্রেন্ড হয়। এর আগে আমরা এক জায়গায় দুজনে পড়াশোনা করেছি। ফারিয়া বড় আম্মু অর্থাৎ ভাবির মা বলল, তাহলে তো তোরা আগে থেকে একে অপরকে চিনিস? ফারিয়া বলল, নাফিসা ভাবির মা অর্থাৎ ফারিয়ার বড় আম্মু সেখান থেকে চলে গেল। তিনি ভেতরে যাওয়ার সাথে সাথেই ফারিয়া বলল, এই রাফি, তুমি আমাকে কি একটু ঘুরতে নিয়ে যাবে? সারাদিন বাসায় থাকতে থাকতে বোর হয়ে যাচ্ছি। রাফি বলল, ভাবি বা তার আম্মু কিছু কি বলবে না যদি তোমাকে ঘুরতে নিয়ে যাই? মারিয়া বলল, আরে পাগল, ঘুরতে নিয়ে যাবে দেখেই তো আমি তোমাকে ডেকেছি। রাফি বলল, তাহলে তুমি বিকেলে রেডি থেকো, আমি তোমাকে এসে ঘুরতে নিয়ে যাব। তখনই নাফিসা ভাবি এসে বলল, কাকে রেডি থাকতে বলছো রাফি? রাফি বলল, আসলে ভাবি, ফারিয়া নাকি ঘুরতে যাবে, তাই বলছি বিকেলে রেডি থাকতে। নাফিসা ভাবি বলে উঠলো, তাহলে আমাকেও নিয়ে যাও তোমাদের সাথে, আমিও ঘুরবো তোমাদের সাথে। আমি কিছু বলবো তার আগেই ফারিয়া বলে উঠলো, আপু, আমাদের সাথে তোমার যাওয়া লাগবে না, তুমি তোমার হবু বরের সাথে বেড়াতে যাও। তারপর নাফিসা ভাবি বলে উঠলো, আমার কি খেয়ে দিয়ে কাজ নেই যে তোদের সাথে ঘুরতে যাব? কথাটা বলে ভাবি হাসতে হাসতে চলে গেল ভিতরে। কিন্তু আমি ভাবির হাসিটার কারণ ঠিক বুঝলাম না। এখন বাসায় যাওয়া দরকার, তাই ফারিয়াকে বললাম, এখন তাহলে আমি আসি, বিকেলে দেখা হবে। ফারিয়া বলে উঠলো, এখন চলে যাবে? রাফি বলল, বাসায় কিছু কাজ আছে, তাই যেতে হবে, আর বিকেলে তো দেখা হবেই। তারপর ফারিয়া আমাকে দরজা পর্যন্ত এগিয়ে দিল। আমি সিঁড়ি দিয়ে নেমে যাওয়ার সময় ফারিয়া বলল, দাঁড়াও তো। রাফি কথাটা শুনে দাঁড়িয়ে যায়, আর হুট করে ফারিয়া এসে দুই গালে দুটো চুমু দিয়ে বাসার ভিতরে দৌড়ে চলে গেল। আমি ওর যাওয়ার দিক তাকিয়ে মুচকি হেসে আসলাম। মাঝে মাঝেই এমন করে, এটা আর নতুন কিছু না, কিন্তু এই মুহূর্তটা প্রকাশ করার মতো না। বাইরে এসে আবিরকে কল দিলাম, অনেক দিন হয় তাদের সাথে আড্ডা দেওয়া হয় না, তাই বাসায় এসে পুরনো ডায়েরিগুলো থেকে তাদের নাম্বারগুলো সংগ্রহ করলাম। তারপর আবিরকে ফোন দিলাম। আবির বলল, কে আপনি? আমি যেই না নামটা বলতে যাব, আমার কণ্ঠ ঠিক চিনে ফেলছে। তারপর আমি বললাম, আমি রাফি, কোথায় তোরা? আবির বলল, কেন? আমরা নদীর পাড়ে বসে আছি। 8-9 বছর আগে আমি ওই জায়গায় কতই না গিয়েছিলাম, কতই না স্মৃতি আছে সেই জায়গাগুলোতে, কতই না আড্ডা দিয়েছিলাম ওই নদীর পাড়ে। তারপরেও আবির বলল, তুই কই? তোর কোনো খোঁজ নেই, অনেক বছর ধরেই খুঁজছি তোকে আমরা। আমি বললাম, তা তুই বুঝবি না। আবির বলল, তো এখন তুই কই দোস? আমি বললাম, ঢাকায়। বলে ফোনটা কেটে দিয়ে চলে আসলাম নদীর পাড়ে। এসে কি সব কয়টা হারামি একসাথে বসে আছে। সবাই কতই না পরিবর্তন হয়ে গেছে। অনেক বছর আগে তাদের সঙ্গে দেখা হয়েছিল, আর আজ 8-9 বছর পর দেখা হচ্ছে। হঠাৎ দেখা তারা আমাকে ভূত মনে করে চমকে উঠল। ওরা হয়তো ভাবতে পারেনি আমি এখানে কিভাবে আসব। তারপর তারা সকলে আমাকে মারতে শুরু করলো। আমি জানতাম কিছুটা এভাবেই আমাকে আপ্যায়ন করবে। মারা শেষে আবির বলল, কবে আসলি এখানে? আমি বললাম, এই তো 3-4 দিন হবে। আবির বলল, ভালো করেছিস। তারপর আবির বলল, তোর পড়াশোনার খবর কি? আমি বললাম, অনার্স ফাইনাল পরীক্ষা দিলাম। আসলে আমি মিমদের বাসায় থাকা অবস্থায় একটা কলেজে ভর্তি হয়েছিলাম, আর সেই কলেজ থেকেই আমি অনার্স পরীক্ষা দেই। তারপর তাদের সাথে একটু গল্প করতে লাগলাম। রাফি আবিরকে বলল, আমি একটা জিনিস বুঝতে পারছি না। আবির বলল, কি বিষয়? আমি বললাম, আরিফ ভাইয়ের বিয়ে তো 2 বছর আগেই হয়ে যাওয়ার কথা ছিল, আর ভাইয়া নাকি বিয়ের পর আমেরিকা গেছে, এ কথা গেটম্যান এর কাছ থেকে শুনছিলাম। আবির বলল, বিয়ে হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু হয়নি। আমি বললাম, কেন, কিছু কি জানিস তোরা? তারপর আবির বলল, আমরা কিভাবে জানবো তোর পারিবারিক খবর? এটা তো বাড়ির লোকেরাই তো জানবে। রাফি তারপর আর ওখানে বেশি সময় না নষ্ট করে অল্প একটু আড্ডা দিয়ে চলে আসলো বাসায়। বাসায় এসে তার ভাইয়াকে ডেকে নিয়ে গেল। তারপর রাফি তার ভাইয়াকে বলল, ভাইয়া, তোমার বিয়ে তো 2 বছর আগে হয়ে যাওয়ার কথা ছিল, তাহলে হয়নি কেন?
রাফির ভাইয়া বলল সে নাফিসাকে অনেক ভালোবাসতো, কিন্তু রাফির বাবা অন্য এক মেয়ের সাথে বিয়ে ঠিক করছিল। ওই মেয়ের সাথে বিয়ে হবে এজন্য বাড়ির সব কাজ ঠিক হয়েছিল বিয়ের জন্য, কিন্তু বিয়ের রাতে আমি পালিয়ে যাই, তাই আর আমার বিয়েটা হয়নি। তারপর আরিফ ভাইয়া বলে উঠল, তুই এসব কিভাবে জানলি? আমি বললাম, জেল থেকে ছাড়া পেয়ে আমি এ বাসায় এসেছিলাম, কিন্তু দারোয়ান চাচা বলল আমাকে নাকি মা বাবা 8 বছর আগেই মৃত বলেছে, তাই আর বাড়িতে যাওয়ার সাহস হয়নি। আর দারোয়ান চাচা এসব কথা বলছে আমাকে। তারপর কেউ কিছু না বলে দুজন রুম থেকে চলে আসে নিচে। এসে দেখি অনেক আত্মীয় স্বজন এসেছে বাসায়। ভাইয়ার বিয়ে বলে সব আত্মীয় স্বজনরাই এসেছে, তাই কোনো রকম করে আমার রুমে চলে আসলাম ফ্রেশ হওয়ার জন্য। এসে দেখি রুমে কেউ একজন আগে থেকেই বসে আছে। মনে করলাম হয়তো কোনো রিলেটিভ হবে, তাই আবারও ভাইয়ার রুমে চলে যাচ্ছিলাম। তখনই একটি মেয়ে ডেকে বলল, রাফি ভাইয়া। তখন পিছনে তাকিয়ে দেখি ঋতু। কেন জানি কিছু বলতে ইচ্ছে করছিল না, তাই চলে আসতে চাচ্ছিলাম, কিন্তু আবার বলে উঠল, ভাইয়া তোমার সাথে কিছু বলার ছিল। কি মনে করে আবার যেন ভিতরে গেলাম। ঋতু হুট করে আমার পা জড়িয়ে ধরে বলল, ভাইয়া আমাকে তুমি মাফ করে দাও। আমি সেদিন যে ভুলটা করেছিলাম সেটা আমার ক্ষমার যোগ্য না, এটা আমি ভালো করেই জানি। যদি আম্মুর কাছে এসব কথা তুমি বলে দিতে, তাই আমি এসব করেছি। প্লিজ ভাইয়া আমাকে তুমি মাফ করে দাও। কেন জানি আমার ঋতুর কথাগুলো নাটকীয় মিথ্যা মনে হচ্ছে না। ঋতুকে সবসময় ভালোবাসার নজরেই দেখেছি, আর আজ প্রিয় মানুষটি পা ধরে ক্ষমা চাচ্ছে। তখন আমি বললাম, অর্থাৎ রাফি বলল, ঋতু আমার পা ছেড়ে দে, আমার এসব পছন্দ নয়। ঋতু বলল, না ভাইয়া তুমি যতক্ষণ আমাকে মাফ করে না দিবে ততক্ষণ আমি পা ছাড়বো না। রাফি বলল, পাটা ছেড়ে দে বোন, আমি তোকে অনেক আগেই মাফ করে দিয়েছি, তোর প্রতি আমার কোনো অভিযোগ নেই। আমি আর ওইসব কিছুই মনে রাখিনি। ঋতু তবুও পা ছাড়ছে না, সে কান্না করেই যাচ্ছে। ভাগ্য ভালো আমার রুমটা সবচেয়ে ভিতরে, তা না হলে এতক্ষণ ঋতুর কান্না পুরো বাড়ি ছড়িয়ে পড়তো। আমার পা ছাড়িয়ে নিয়ে ঋতুকে খাটে গিয়ে বসিয়ে পানির গ্লাসটা দিলাম, আর বললাম পানিটা খেয়ে নে। পানিটা খেয়ে ঋতু এখনো কান্না করছে, কিন্তু আগের চেয়ে কিছুটা কম। ঋতুর পাশে বসে বললাম, আর কান্না করতে হবে না, আমি তোকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। আর কিছু সময় ঋতু আমার রুমে থাকার পর রুম থেকে চলে গেল। পরে আব্বুর কথা মনে পড়লো অনেক। আব্বু আমাকে বলেছিল সেখানে গিয়ে তার সাথে দেখা করতে, সেটা আমাকে ভাইয়া বলেছে। এখনো আব্বুর সাথে দেখা হয়নি। আব্বু আম্মুর রুমের সামনে এসে দেখলাম তারা দুজনেই রুমে আছে। আমি বাসায় আসতে মা অনেক খুশি হলেও এখন মা আমার উপর রাগ করে আছে। মা এখনো আমার সাথে ভালোভাবে কথা বলে না। আব্বুকে বললাম, আব্বু ভিতরে আসবো? আব্বু বলল, আয়। তখন আম্মু রুমটা গুছিয়ে রাখছিল। আব্বু বলল, এক্সাম কেমন হয়েছে? আমি বললাম, তুমি কিভাবে জানো? আব্বু, এটা তো আমি কাউকে বলিনি। আব্বু বলল, তোর বন্ধু আবিরের সাথে দেখা হয়েছিল, আবির সব বলেছে আমায়। আমি বললাম, ও আচ্ছা, আমার এক্সাম ভালোই হয়েছে আব্বু। আব্বু বলল, তোর তো এখন এক্সাম শেষ, তোর ভাই তো আমার বিজনেসটা দেখলো না। তুই যদি আমার বিজনেসটা দেখতি তাহলে ভালো হতো। আমি আর চাচ্ছি না বিজনেসটা সামলাতে, কিন্তু আব্বু যেহেতু বলছে তাই কিছুটা মনে হলো বিজনেসটা দেখাশোনা করা দরকার। আব্বু আর কতই করবে আমাদের জন্য। এ কথাগুলো বলতে যাব তখনই আম্মু বলে উঠল, তোমার ছেলেকে কি নিজের কোনো যোগ্যতা নেই? সে কেন তোমার বিজনেস সামলাবে? আম্মুর কথা শুনে বুঝলাম আম্মু এখনো আমার উপর রাগ করে আছে, হয়তো আমার প্রতি আর আগের মতো বিশ্বাস নেই। আব্বু হয়তো কিছু বলতে চাচ্ছিল, তখন আমি বললাম, আমার ওইসব বিজনেস ভালো লাগে না, আমি জব করব। আমার রেজাল্ট বের হলে আমি জবের জন্য অ্যাপ্লাই করব। আব্বু বলল, আমাদের বিজনেস থাকতে তুই কেন জব করতে যাবি? আমার ওসব ভালো লাগে না, তার থেকে তুমি তোমার বিজনেস সামলাও। এ কথা রাফি বলল তার বাবাকে। তারপর রুম থেকে রাফি বের হয়ে আসলো। তারপর রাফি ভাবলো, আম্মুর কথাই ঠিক, আম্মু যখন চাচ্ছে না আমি আব্বুর বিজনেসটা সামলাই, তো সেখানে বেশি কথা না বলাটাই ভালো। নিজের রুমে যেতে ইচ্ছা করছে না, তাই ভাবলাম একটু ছাদ থেকে ঘুরে আসি। অনেক বছর ধরে এই ছাদে যাওয়া হয় না। ছাদে এসে দেখি অনেক মানুষ, বেশিরভাগই আমাদের রিলেটিভ। ছাদের এক কোনায় গিয়ে দাঁড়ালাম। আজ আবহাওয়াটা বেশ সুন্দর, ঠান্ডা না, গরম না, শীত না, তাই আবহাওয়াটা বেশ উপভোগ করছিলাম। তখনই পাশে তাকিয়ে দেখি হিয়া, আমার চাচাতো বোন মেঘা আপুর সাথে
হিয়া কথা বলছিল। আমার দিকে তাকাতেই হিয়ার কিছুটা বিরক্ত ভাব নিয়ে ছাদ থেকে নেমে ভিতরে চলে গেল। মেঘা আপু আমার কাছে এসে বলল, কিরে রাফি, কেমন আছিস? অনেক দিন পর তোর সাথে দেখা। রাফি বলল যে আপু ভালো আছি, তুমি কেমন আছো? তা আপু উত্তর দিলেও সেও নাকি ভালো আছে। তারপর মেঘা আপু বলল, তোকে কত বছর যে পর দেখলাম, আগের থেকে বেশ কিউট হয়েছিস। রাফি বলল, তুমিও না বেশি একটু বাড়িয়ে বলতে পারো আগে থেকেই। আপু বলল, আচ্ছা হিয়ার সাথে কি হয়েছে তোর? আমি ভাবতে লাগলাম আর কিছুটা চমকে উঠলাম। হিয়া কি আপুকে সব বলেছে নাকি? আমার আর ওর দুই ফ্যামিলির কথা, ঘটনা কেউ জানে নাকি? এবার আপুকে বললাম, না তো আপু, এমন তো কিছুই হয়নি। আপু বলল, হিয়া তোকে দেখে কেন জানি বিরক্ত ভাব নিয়ে নিচে চলে গেল। রাফি বলল, আমি ঠিক জানি না আপু, আসলে হিয়া আর আমার মাঝে কি হয়েছে সেটা তো এখনো বলাই হয়নি আপনাদের। আজ থেকে 8-9 বছর আগে হিয়া আমাকে অনেক পছন্দ করত, কিন্তু আমি পছন্দ করতাম আমার ছোট মামার মেয়ে ঋতুকে, আর হিয়া ছিল আমার বড় মামার মেয়ে। একদিন হিয়া আমাকে বলে উঠলো সে নাকি আমাকে অনেক ভালোবাসে। আমি তাকে মুখের উপর না করে দিয়েছি। হয়তো এই ঘটনার কারণে হিয়া এখন আমার সাথে এমন করছে। এসব ভাবতে ভাবতে ভাইয়া বলল নিচে এসে খাবার খেয়ে যেতে। হিয়া নাকি আগেই খেতে গিয়েছে সেখানে। তাই আর আমিও দেরি না করে নিচে চলে গেলাম খাবার খেতে। নিচে গিয়ে দেখলাম আব্বু আম্মু মামাদের পরিবার সবাই আছে বসে। মনে হয় বাকিদের খাবার শেষ, তারা অনেক আগেই খেয়ে চলে গেছে। আমি খাবার টেবিলে বসতে হিয়া বলল, এই অসভ্য এখানে কি করছে? এই হিয়ার কথাটা শুনেই আম্মু বলল, কি হয়েছে হিয়া মা? হিয়া বলল, ও কি আমাদের সাথে বসে খাবার খাবে নাকি? ও এই টেবিলে খেলে আমি কিন্তু এই টেবিলে কখনোই খাবো না। তারপর বড় মামা বলল, হিয়া এটি কি ধরনের বেয়াদবি? এটা ওদের বাসা, ও এখানে খাবে না তো কোথায় খাবে? তারপর আব্বু বলল, রাফি কেন ওর রুমে গিয়ে খাবে? এটাই তো। তারপর আব্বুকে কিছু বলতে না দিয়ে আমি নিজেই বললাম, কাউকে খাবার টেবিল থেকে উঠতে হবে না, আমি নিজেই উঠে যাচ্ছি। আর ভাইয়াকে বললাম রহিমা খালার দ্বারা আমার রুমে খাবার পাঠায় দিতে। তারপর আমি রুমে চলে আসলাম। তারপর কিছু সময় পর ভাইয়া আর আব্বু আমার রুমে চলে আসলো। তারপর আমি বললাম, তোমরা না খেয়ে এভাবে চলে আসলে কেন এখানে? যাও খেয়ে আসো, আম্মু না হলে রাগ করবে। এবার আব্বু বলল, রাগ করলে করুক, তার ছেলের চেয়ে তার ভাইয়ের মেয়ে বড়, রাগ করলে আমার কিছু যায় আসে না। তারপর ভাইয়া বলল, আমার জন্যই তোকে এত অপমানিত হতে হচ্ছে, তাই না রে রাফি? রাফি বলল, তুমি এসব কি বলছো ভাইয়া? তোমার জন্য কেন এসব হবে? আমার ভাগ্যই ছিল, তাই হয়তো এমন হচ্ছে। এবার আব্বু বলল, তোর বিয়েতে তোর ভাই না থাকবে তো কে থাকবে? এ তো ওরই বাড়ি, আর এখানে তোর আর রাফির কোনো দোষ নেই। রাফির সাথে তোর মামাতো বোনের কিছু সমস্যার কারণে এমন হচ্ছে, আর এইসব নিয়ে এত ভাবিস না, দেখবি সব ঠিক হয়ে যাবে। তারপর আমি আর কিছু না বললাম। রহিমা খালা খাবার নিয়ে চলে গেল রুম থেকে। তারপর আমরা সবাই মিলে অনেক দিন পর একসাথে খাবার খেলাম, কিন্তু শুধু আম্মু নেই এখানে। খাবার শেষে ভাইয়া খালাকে খাবারের জিনিসগুলো নিয়ে যেতে বলল। বিশ্রাম করতে গিয়ে কখন যে ঘুমিয়ে পড়লাম তা ঠিক জানা নেই। ঘুমটা ভাঙলো ফোনের রিংটোনে। হাতে নিয়ে দেখি ফারিয়া কল দিয়েছে। ও আবার এ সময় কেন ফোন দিল? রিসিভ করতেই ও বলল, রাফি তুমি এখনো কেন আসনি? রাফি বলল, আজব, আমি আবার কোথায় যাব? ফারিয়া বলল, আমি জানতাম তুমি ভুলে যাবে, বিকেলে না আমাকে নিয়ে ঘুরতে যাওয়ার কথা ছিল, তোমার এবার মনে পড়েছে? সরি সরি, সত্যিই ভুলে গেছি ফারিয়া, আমি এখন এই আসছি। ফারিয়া বলল, সরি বলতে হবে না, আর তাড়াহুড়ো করেও আসতে হবে না, সাবধানে এসো কেমন? আমি বললাম, তুমি রেডি হয়ে থাকো, আমি আসছি। ফারিয়া বলল, আমি রেডি হয়েই তোমাকে কল দিয়েছি, এখন তোমার জন্য অপেক্ষায় করে আছি। রাফি বলল, আমার বেশিক্ষণ লাগবে না। ফোন রেখেই ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম। আসলে আমি ভুলেই গেছিলাম ফারিয়ার সাথে ঘুরতে যাওয়ার কথাটা। প্রায় 1 ঘন্টা সময় লাগলো আসতে। তারপর ফারিয়াকে কল দিয়ে নিচে আসতে বললাম। কিছুক্ষণ পর ফারিয়া আমার সামনে এসে দাঁড়ালো। ফারিয়াকে দেখে আমি দ্বিতীয়বারের মতো ক্রাশ খেয়ে গেলাম। আবারও সেই শাড়ি পরে এসেছে। 8 বছর আগে আমি ওকে প্রথম শাড়ি পরে জন্মদিনে দেখেছিলাম, আর তখন এই তার উপর প্রথম ক্রাশ খেয়ে গেছিলাম। আজ ফারিয়াকে বললাম, তোমাকে না বলেছিলাম আগের বার শাড়ি পরে আমার সামনে না আসতে, তাহলে আবার কেন শাড়ি পরে? ফারিয়া বলল, কেন, শাড়িতে কি আমাকে খারাপ লাগছে? রাফি বলল, না, খারাপ লাগবে কেন? তারপর ফারিয়া বলল, তাহলে কেন?
বলো কি সমস্যা? রাফি মনে মনে বলতেছে, তুমি যদি সেটা বুঝতে তাহলে তো হয়েই যেত। তারপর আমি বললাম, কোথায় যাবে ফারিয়া? বলো। আরে আমি কিভাবে জানবো আমি কোথায় যাব? তুমি যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাব। তারপর ফারিয়াকে বললাম, চলো মেডিকেল মোড় থেকে রিক্সা নিতে হবে। তারপর ফারিয়া কিছু না বলে আমার বাম হাতটা জড়িয়ে ধরলো। আমি কিছুটা চমকে গেছি। এই ফারিয়া, তুমি এভাবে আমার হাত ধরলে কেন? ফারিয়া বলল, শাড়ি পরে কি ঠিক মতো হাঁটা যায় বলো? তাই তোমাকে ধরে হাঁটবো। রাফি বলল, মানুষ কি ভাববে, মনে করবে তো আমরা প্রেমিক প্রেমিকা। তারপর ফারিয়া বলল, স্বামী স্ত্রীও ভাবতে পারো। এবার বেশি কথা না বলে চলো, এমনি তোমার জন্য অনেক লেট হয়ে গেছে। আমি আর কিছু না বলেই ফারিয়াকে নিয়ে চলে গেলাম মোড়ে একটা রিক্সা নিয়ে। চলে আসলাম চিকলির পার্কে। অনেক বছর পর এখানে আসলাম। অনেক পরিবর্তন হয়ে গেছে এই পার্কটি। আগে এই পার্কে ঢুকতে কোনো টিকিট লাগতো না, আর এখন নাকি 100 টাকা টিকিট। আমার সাথে সাথে কতই না পরিবর্তন হয়েছে। চারদিকে অনেক বড় বড় ঝর্ণা আর রেস্টুরেন্ট, এসব কিছুই ছিল না আগে। ছিল শুধু খাবারের দোকান আর কিছু পুকুর। আর এখন কতই না কিছু সুন্দর করেছে। আর পার্কটি অনেক সুন্দর লাগছে। লক্ষ্য করলাম একটি বড় নাগরদোলাও আছে। এ চিকলির পার্কে অনেক আকর্ষণীয় করে তুলেছে আগের থেকে। ফারিয়াও নাগরদোলার দিকে তাকিয়ে আছে, হয়তো উঠতে চাবে সে সেখানে। এদিকে ফারিয়া এখনো আমার হাত ছাড়েনি। পার্কে এসে নিজেকে খুব অসহায় মনে হচ্ছে। এ তো প্রেমিক প্রেমিকাদের মধ্যে নিজেকে কেন জানি অনেক অসহায় মনে হচ্ছে। আগে যখন বন্ধুদের সঙ্গে কয়েক বছর আগে এসেছিলাম, তখন এ পার্কে মানুষ হতো না আগে। এখন বসার মতোই জায়গা নেই। আমার অবস্থা দেখে ফারিয়া বলল, এ রাফি, তুমি এখানে দাঁড়িয়েই থাকবে নাকি? ভিতরে চলো। আমি বললাম, ভেতরে গিয়ে কি হবে? বসার মতো জায়গায় তো দেখতে পারছি না। ফারিয়া বলল, আরে সমস্যা নেই, আজ না হয় নাই বসলাম, তুমি কথা না বাড়িয়ে হাঁটো তো। রাফি ফারিয়ার কথা মতো হাঁটতে শুরু করলো। অনেক হাঁটার পর লক্ষ্য করলাম সবাই কেন জানি আমার দিকেই তাকিয়ে আছে। বেশি করে ছেলেরাই পড়ে। মনে হলো আমার সাথে তো ফারিয়া আছে। আমার মনে হয় বেশিরভাগ ছেলেরাই ফারিয়ার দিকেই তাকিয়ে আছে, আমার দিকে না। এমন বিরক্তকর ভাব লাগছে। হঠাৎ মনে হলো, তো গাইজ, তোমাদের মাঝে রাফি গল্প সিজন 3 পর্ব 6 কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন আরও পার্ট আছে, তো ওগুলা দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।